আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা দক্ষিণ ভারতের একটা ঘটনা। এই ঘটনাটাতে একটা দুঃসাহসী মহিলার জীবনের গল্প রয়েছে। সেই মহিলা যে কাজটা করেছিল সেটাকে কখনোই সাপোর্ট করব না, কিন্তু একজন মহিলা যখন একজনকে ভালোবাসে তারপরে যদি তাকে ঘৃণা করা শুরু করে, তাহলে কি পরিমাণ ঘৃণা সে তাকে করতে পারে সেটাই দেখা যায় এই সত্য ঘটনাটাতে। তো শুরু করছি। প্রথম শুরুটা যেখান থেকে হয়েছিল সেটা 1996 সালে, কিন্তু এখন 2017 সালে মালয়েশিয়াতে একটা উঁচু বিল্ডিং থেকে একটা মেয়ে পড়ে গেছিল। পড়ে যাওয়ার পরে সে মারা গেছিল। সে যখন মারা গেছিল বোঝা যায়নি যে সে নিজে ঝাঁপিয়ে পড়েছে নাকি কেউ তাকে ফেলে দিয়েছে। তবে তার পরিচয়টা মালয়েশিয়ার গভর্নমেন্ট বুঝতে পারছিল না, বুঝতে চাইছিল। তাকে রেখে দেওয়া হয়েছিল মর্চারিতে, আর তার যে ফটোটা বিভিন্ন জায়গায় সার্কুলেট করেছিল, কারণ সেখানকার গভর্নমেন্ট তার পরিচয়টা জানতে চাইছিল। এবার তার ফটোটা কেরালে পাঠানো হয়েছিল। এটাও জানা গেছিল যে ওই মেয়েটার নাম হচ্ছে মার্লিন রুবি, সে একটা মলে সেলস গার্লের কাজ করত। তার আসল পরিচয় ছিল সেটাই। তবে প্রথম যখন সে মারা গেছিল, প্রথম যখন তার ফটো বিভিন্ন নিউজ চ্যানেলে নিউজ পেপারে দেখানো হয়েছিল, আর যখন জানা গেছিল যে তার সম্পর্ক কেরালার সাথে রয়েছে, তখন তার ব্যাপারে প্রথম যে নামটা মানুষজনের মনে এসেছিল সেটা ছিল ডক্টর রোমানা। কেরালের একজন ডক্টর যিনি মালয়েশিয়াতে থাকতেন। ডক্টর রোমানাকে সবার মনে পড়েছিল, কিন্তু পরবর্তীকালে বোঝা যায় যে না, যে ছাদ থেকে ঝাঁপিয়ে পড়েছিল সে আসলে ডক্টর রোমানা নয়। কারণ যে সময় ওই মেয়েটা মারা গেছে, ডক্টর রোমানার বয়সটা তার তুলনায় অনেকটাই বেশি হওয়ার কথা। 1996-এ ডক্টর রোমানা একটা অপরাধ করেছিলেন, যেটার ব্যাপারে এখন বলবো। তবে বহুদিন তিনি লোকচক্ষুর আড়ালে কোথায় একটা লুকিয়ে গেছেন। তার বর্তমান পরিচয় বা তিনি কোথায় আছেন সে বিষয়ে কেউ জানে না। মালয়েশিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে খুঁজছে। কেরল বা ইন্ডিয়ার যে মোস্ট ওয়ান্টেড মহিলাদের লিস্ট রয়েছে তার মধ্যে সব থেকে উপরে রয়েছে তার নাম। কিন্তু সে কোথায় আছে, কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা সেটা কেউ জানে। বেশিরভাগ লোকজন হয়তো তাকে ভুলেও গেছিল, কিন্তু 2017 সালে আবারও তার নামটা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নিউজ চ্যানেলে উঠে এসেছিল। কারণ সেই মেয়েটা মারা গেলে সবার সেই 96-এর কথা মনে পড়ে গেছিল। শুরু করছি সে ঘটনাটায়। তিরুঅনন্তপুরমে 1953 সালে একটা মেয়ের জন্ম হয়েছিল। সম্ভ্রান্ত পরিবার, ধনী পরিবার। বড় হয় মেয়ে, মেধাবী ছাত্রী, খুব পড়াশোনায় মনোযোগ। সে একটা সময় ডাক্তার হয়েছিল, আই স্পেশালিস্ট। তার জন্য উপযুক্ত পাত্র খোঁজা হচ্ছিল। অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল তার চাইল্ড স্পেশালিস্ট রাধা কৃষ্ণের সাথে। তাদের দুজনের সুখের জীবন, ব্যস্ত জীবন, 2 সন্তান হয়েছিল। রাধা কৃষ্ণা আর ডক্টর রোমানার মনে হয় যে তাদের যে বাড়িটা রয়েছে যাতে তারা থাকে সেটা খুব ওল্ড ফ্যাশন। বাড়িটাকে একটু নতুন লুক দিতে হবে, নতুনভাবে একটু এটা মেরামতটা করতে হবে। তারা একজন আর্কিটেক্টের সাথে দেখা করেন। একজন নয়, বেশ কয়েকজন আর্কিটেক্টের সাথে দেখা করার পর শেষ পর্যন্ত যে সিলেক্ট হয়েছিল ওই বাড়িটাকে ঠিকঠাক করার জন্য, তো মুরলীধরন নামের একজন আর্কিটেক্ট। মুরলীধরন সেই ডক্টর দম্পতির বাড়িটার কাজ শুরু করে দেয়। বিভিন্ন মডার্ন স্টাইলের ফটোগ্রাফ তাদেরকে দেখায়, তারা সিলেক্ট করে, সেই হিসাবে
তাদের বাড়িটা একটা নতুন রূপ নিয়েছিল। খুব ভালো লাগছিল সব্বার ওই বাড়িটা দেখতে বা থাকতে। এবার এই বাড়িতে মুরলীধরনের বারবার আসা যাওয়াতে ডক্টর রোমানার সাথে তার একটা অবৈধ প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল। বাড়ির কাজ শেষ হয়ে যাওয়ার পরেও যখন বারবার মুরলীধরন ওই বাড়িতে আসা যাওয়া শুরু করলো, আশেপাশের প্রতিবেশীদের চোখে সেটা পড়ল। ব্যাপারটা একসময় ডক্টর রাধাকৃষ্ণের কানে গেল। তিনি নিজের স্ত্রীকে বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা করলেন, এলাকাতে তার সম্মান আছে, এইভাবে বাইরের একজন পুরুষের সাথে মেলামেশা ইত্যাদি করা ঠিক হবে না। কারণ মাঝে মধ্যেই পরিচিত লোকজনেরা তাকে বিভিন্ন মলে, পার্কে, সিনেমাতে দেখতে পেত। যাই হোক, ব্যাপারটা রোমানা মেনে নেয়নি, আর ব্যাপারটা মেনে নিতে তার হাজবেন্ডেরও খুব কষ্ট হচ্ছিল। রোমানা আর ডক্টর রাধাকৃষ্ণ ঠিক করেন যে তারা ডিভোর্স নেবে। ডক্টর রোমানা ডিভোর্স নিয়েছিলেন, 2 সন্তানকে বাবার কাছেই রেখে দিয়েছিলেন। তিনি ডিভোর্স নেওয়ার পরে অন্য একটা বাড়িতে থাকা শুরু করেন, কিন্তু তিনি যে ক্লিনিকে বসতেন, লোকজন তার কাছে ভিড় করে আসতো, তার পেশেন্ট সবসময় থাকতো। কিন্তু ধীরে ধীরে সেই পেশেন্টরাই তার ব্যক্তিগত জীবনের ব্যাপারে, তার চরিত্রের ব্যাপারে জানতে পারে। তাকে একরকম সোশ্যাল বয়কট করা হয়। কেউ তার ক্লিনিকে আর যাচ্ছে না চোখের চিকিৎসা করাতে। রাস্তাঘাটে তাকে দেখলে লোকজন তার ব্যাপারে সমালোচনা করছে, তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকছে। এই ব্যাপারগুলো আর ভালো লাগছিল না ডক্টর রোমানার। তো তিনি ঠিক করেছিলেন যে তিনি মুরলীধরনকে বলবেন বিয়ের কথা। মুরলীধরনকে বলেও ছিলেন বিয়ের কথা, কিন্তু মুরলীধরন অলরেডি ম্যারেড একজন ভদ্রলোক, তার 2 সন্তান রয়েছে। তিনি সময় কাটাবার জন্য, আনন্দ করার জন্য ডক্টরের সাথে বন্ধুত্ব বা প্রেম করেছিলেন, যেটাকে অত সিরিয়াসলি তিনি নেননি। ডক্টর রোমানার মনে হয় যে নিজের সম্মান তো নষ্ট হয়েইছে, এখানে আর থাকা উচিত না। তো তিনি কিছুদিনের একটা সুযোগ পেয়েছিলেন, চলে গেছিলেন মালয়েশিয়াতে। সেখানে একটা প্রাইভেট ক্লিনিকে তিনি কিছুদিন কাজ করেছিলেন। তার ফোন নাম্বার, তার ঠিকানা সবটাই কিন্তু মুরলীধরনের জানা ছিল। মুরলীধরনের সাথে তার মাঝে মধ্যে কন্ট্যাক্টও হতো। মুরলীধরন তাকে কল করে জানিয়েছিল যে সে মালয়েশিয়া যেতে চায়, সে তার সাথে বিয়ে করে মালয়েশিয়াতেই বাকি জীবনটা কাটাতে চায়। খুব খুশি হয়েছিল ডক্টর রোমানা। ডক্টর রোমানা চলে এসেছিল কেরালে। কেরালে আসার পর ডক্টর রোমানা নিজের নামটা পাল্টে ফেলেছিল, আমিনা বিনতে, একটা মুসলিম নাম রেখেছিল। অন্যদিকে তার যে প্রেমিক মুরলীধরন, তারও একটা মুসলিম নাম রাখা হয়। তারপর তারা দুজন বিয়ে করে। মুরলীধরন কিন্তু প্রথম স্ত্রীর কাছে ডিভোর্স নেয়নি, যোগাযোগও ছিল তার। এবার ডক্টরের সাথে বিয়ে করে মুরলীধরন মালয়েশিয়াতে চলে যায়। মালয়েশিয়ায় নতুন নামে, নতুন পরিচয়ে গিয়ে ডক্টর রোমানা একটা ক্লিনিক খুলে ফেলে। ধীরে ধীরে তার ক্লিনিক খুব চলতে শুরু করে। খুব ভালোভাবেই তার জীবন কাটছে, কিন্তু প্রবলেম ছিল একটা। প্রবলেম হচ্ছে, সব সময় রাধাকৃষ্ণনের কাছে কিন্তু কোনো কাজ নেই। সে ডক্টর রোমানার টাকা পয়সাতেই বসে খায়, আর ডক্টরকে বিরক্ত করে। বিরক্ত করে বলতে মাঝে মধ্যেই সে টাকা চাইছে। টাকা চাইছে কারণ তার কেরালে ফ্যামিলি রয়েছে, ফ্যামিলিকে টাকা পাঠাতে হবে। টাকা তার কাছে নেই। সেই জন্য নিজের স্ত্রী ডক্টর রোমানার কাছে বারবার টাকা চায়, আর সেটা ফ্যামিলিতে পাঠায়। প্রথম দিকে ডক্টর রোমানা টাকা দিচ্ছিল, তার খারাপও লাগছিল না। কিন্তু ধীরে ধীরে যখন ব্যাপারটা বাড়তে শুরু করে, রোমানা এবার বিরক্ত বোধ করছিল। সে কিন্তু বলে সে আর টাকা দিতে চায় না। দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়, মনোমালিন্য হয়। রেগে গিয়ে মুরলীধরন সেখান থেকে চলে এসেছিল নিজের এলাকা কেরলে। একাই সেখানে রোমানা ছিল। দূরে চলে এসেও কিন্তু মুরলীধরন
তার পেছন ছাড়েনি বা তাকে বিরক্ত করতে ছাড়েনি। মুরলীধরন এবার কেরল থেকে তার সাথে কন্ট্যাক্ট করছিল আর বলছিল টাকা পাঠিয়ে দাও, না হলে কিন্তু আমি সবাইকে বলে দেবো তুমি মালয়েশিয়াতে একটা ভুল পরিচয়ে আছো, তাহলে তুমি অ্যারেস্ট হয়ে যাবে, সেখানকার গভর্নমেন্ট তোমাকে শাস্তি দেবে। বারবার এই কথা তাকে বলছিল, ব্ল্যাকমেল করছিল আর টাকা চাইছিল। টাকা দিতে ইচ্ছা না থাকলেও নিজের সেফটির জন্য টাকা দিতে হচ্ছিল। এবার ডক্টর রোমানা নিজের মনে একটা প্ল্যানিং করেছিলেন, মনে ভেবে ফেলেছিলেন যে তার জীবনের একমাত্র বড় ভুল মুরলীধরনকে যে কোনোভাবে এই পৃথিবী থেকেই সরিয়ে দিতে হবে, তারপরে সুখে জীবন যাপন করতে হবে। 1996-এর 7 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত সময় নিয়ে মালয়েশিয়া থেকে তিনি চলে এসেছিলেন কেরালে। প্রথমে তিনি নিজের বাপের বাড়ি, নিজের ভাইয়ের কাছে তিরুঅনন্তপুরম গেছিলেন। তার কাছে যে দামি দামি সোনা গয়না, কিছু ক্যাশ, সবটা নিজের ভাইয়ের কাছে রেখে দিয়েছিলেন। তারপর সেখান থেকে বেরিয়ে গেছিলেন, বলেছিলেন যে আমার একটু জরুরি কাজ আছে, কয়েকদিন পরে 14 তারিখের আগে আমি নিশ্চয় আসবো, এখান থেকে চলে যাওয়ার আগে। বাড়ির লোকজন তার ব্যাপারে বিশেষ চিন্তাও করেনি, কারণ এইভাবেই তিনি তো দেশের বাইরেই থাকতেন। এদিকে তিনি সেখান থেকে বেরিয়ে প্ল্যান মোতাবেক ডক্টর রোমানা এসটিডি বুথ থেকে কল করেছিল নিজের সেকেন্ড হাজব্যান্ডকে। দেখা করার জন্য সময় আর জায়গা দুটোই ঠিক হয়ে গেছিল। তারপর তিনি সেখান থেকে চলে গেছিলেন মার্কেটে। মার্কেট থেকে দুটো বড় ট্রলি ব্যাগ কিনেছিলেন। সেটা নিয়ে তিনি চলে গেছিলেন রেলওয়ে ওয়েটিং রুম, যেখানে রেলের তরফ থেকে কম টাকায় ঘর ভাড়া দেওয়া হয়। তিনি একটা রুম ভাড়ায় নিয়েছিলেন, নেওয়ার পরে সেখানে সেই বড় ব্যাগ দুটো রেখেছিলেন। রাখার পরে তিনি সেখান থেকে বেরিয়ে এসেছিলেন সেখানকার চাবিটা নিয়ে। সেই জায়গাটাতে চলে গেছিলেন যেখানে মুরলীধরন আসবে তার সাথে দেখা করার জন্য। মুরলীধরন তার কাছে চলে আসে, তিনি খুব খুশি হয়ে মুরলীধরনকে ওয়েলকাম করেছিলেন। তারপরে তিনি মুরলীধরনকে সঙ্গে নিয়ে সেই যে রিসর্টের রুম, তিনি কাপলদের যেখানে রুম দেওয়া হচ্ছিল সেখানে একটা রুম বুক করেছিলেন, সেখানে চলে গেছিলেন। সেখানে খুব আনন্দ করেছিলেন, দুজনে খুব গল্পও করেছিল। একদিন এক রাত সেখানে কাটায়। তারপরে সেখান থেকে তারা বেরিয়ে চলে আসে। রেলওয়ে ওয়েটিং রুমের কাছাকাছি একটা বার ছিল, সেই বারে দুজন যায়, প্রচুর নেশা করে। যেদিন তারা বারে বসে নেশা করেছিল, খাওয়া দাওয়া করেছিল, সেদিন ছিল 9 জুলাই। 8 জুলাই কিন্তু তারা দুজনে সেই রিসর্টের রুমে কাটিয়েছিল। 9 জুলাই তারা দুজন মদ খায়, ভালো ভালো খাবার খায়, সব খরচ কিন্তু রোমানাই করছিল। তারপর রোমানা মুরলীধরনকে সঙ্গে নিয়ে রেলওয়ে ওয়েটিং রুমের সেই যে রুম সেখানে চলে যায়। সেখানে যাওয়ার পর দুজন গল্প করে। গল্প করার পর ডক্টর রোমানা নিজের পার্টনারকে বলেছিল যে আমার কাছে একটা ইঞ্জেকশন আছে, সেটা হচ্ছে পুরুষের শক্তিবর্ধক একটা ইঞ্জেকশন। তুমি যদি চাও তাহলে কিন্তু আমি সেই ইঞ্জেকশনটা তোমাকে দিতে পারি। মুরলীধরন খুব খুশি হয়ে বলেছিল অবশ্যই, সে চাইছে ওই ইঞ্জেকশনটা নিতে। তো তাকে ইঞ্জেকশনটা দেওয়া হয়। আসলে সেটা কিন্তু শক্তিবর্ধক কোনো ইঞ্জেকশন ছিল না, সেটা ছিল অ্যানেস্থেসিয়ার ওভারডোজ, বিষাক্ত ইঞ্জেকশন। ওই ইঞ্জেকশন নেওয়ার পরে মুরলীধরন মারা গেছিল। মুরলীধরন মারা যেতে 3 ঘন্টা সময় নিয়ে তাকে টয়লেটে টেনে নিয়ে গিয়ে ছোট ছোট টুকরো করা হয়। রোমানা তার কাছে কিন্তু অনেক ধারালো যন্ত্রপাতি ছিল, কারণ তিনি নিজেও একজন ডাক্তার, আমি আগেই বলেছি। তার ধারালো যন্ত্র জোগাড় করতে অসুবিধাও হয়নি, তো সে এগুলো করেছিল। করার পরে সে বিভিন্ন পলিথিনে প্যাকিং করে ভালোভাবে সেগুলোকে ব্যাগে রেখে দিয়েছিল। ব্যাগে রাখার পরে যে ছোট ছোট টুকরোগুলো ছিল সেগুলো কমোডে ঢেলে দিয়ে ফ্ল্যাশ করে দিয়েছিল। বারবার এই কাজ সে করেছিল, করে বেশ কিছু
বডি পার্ট সে কমিয়ে ফেলেছিল, কিন্তু অনবরত করার ফলে এবার দেখা যাচ্ছিল যে কমোডে জিনিসগুলো আটকে যাচ্ছে। তখন ডক্টর রোমানার মনে হয়েছিল যে সে আর করবে না, সে আর করেওনি। এবার নেক্সট ডে যখন সকাল হয়, সুন্দরভাবে ঘরটাকে পরিষ্কার করে দিয়ে চারিদিকে দেখে নেয় যে কোথাও কিচ্ছু পড়ে নেই, একদমই দেখে বোঝা যাচ্ছে না যে এখানে ওই ধরনের কোনো ঘটনা ঘটেছে। তারপর সে নিজের দুটো ব্যাগ, একটা গাড়ি ডেকে সেটা নিয়ে সোজা চলে গেছিল MGGM নামের ওই যে রিসর্ট, যেটা সে অলরেডি বুক করে রেখেছিল, বা যেটাতে সে নিজের এই পার্টনারের সাথে এক রাত একদিন কাটিয়ে গেছিল। সেখানে নিজের ব্যাগ দুটো নিয়ে নামে, সেখানে আবার থাকে, আর সেখানে আরো কিছু ছোট ছোট টুকরো বের করে একই রকম ভাবে কমোডে দিয়ে ফ্ল্যাশ করতে থাকে। ধীরে ধীরে একটু একটু করে কিছু পিস কমতে থাকে, কিন্তু সেখানেও একই রকম অসুবিধা। বেশিক্ষণ ধরে করতে গেলেই বারবার কোমোডে জিনিসগুলো আটকে যাচ্ছিল। সে আবার ওই কাজটা স্টপ করে দেয়, বন্ধ করে। এই সমস্ত ঘটনা ঘটাবার পর তিনি সেখান থেকেও রিসর্টের রুমটা ছেড়ে বেরিয়েছিলেন। রিসর্টের লোকেরা তাকে একটা ট্যাক্সি বুক করে দিয়েছিল। সেই ট্যাক্সিতে নিজে হাতে তিনি ওই বড় ব্যাগ দুটো তুলে নিয়েছিলেন। বাকি যে দুটো তার জামা কাপড়ের ব্যাগ, সেটা ট্যাক্সি ড্রাইভার তুলে নিয়েছিল। ওই 4টে ব্যাগ নিয়ে ওই রিসর্টটা ছেড়ে দিয়ে কোয়েম্বাটুর চলে গেছিল সে। কোয়েম্বাটুরের একটা রিসর্টে আবারও ঘর ভাড়া নেয়। আবারও একই রকম ভাবে শরীরের কিছু টুকরোকে কমোডে দিয়ে ফ্ল্যাশ করে ফেলা হয়। কিছুক্ষণ পরে আবার তার মনে হয় যে এইভাবে কিন্তু পুরো বডিটাকে কোথাও না কোথাও গিয়ে ফ্ল্যাশ করে শেষ করা একটা অসম্ভব কাজ। কারণ ধীরে ধীরে কিন্তু টাইম কাটছে, বডিটা পুরনো হচ্ছে। এবার বডিটা পচে যাওয়া শুরু হয়েছে, গন্ধ বেরোনো শুরু হয়েছে। আর একটু একটু করে এইভাবে বডি শেষ হবে না, ধরা পড়ে যেতে হতে পারে। সেই জন্য সে ঠিক করে যে কোডাই কানালের যে সুসাইড পয়েন্ট রয়েছে, সে এবার সেখানে যাবে। সেখানে গিয়ে যে বড় ব্যাগ দুটো আছে সেই দুটোকে পাহাড়ের ওপর থেকে নিচে ফেলে দেবে। সেখানটা যেহেতু সুসাইড পয়েন্ট, মাঝে মধ্যেই কোনো না কোনো মানুষ সেখানে গিয়ে সুসাইড করে। সেখানে যদি পরবর্তীকালে বডির টুকরো অংশ পাওয়াও যায়, তাহলে তাকে খুঁজে বের করতে পারবে না পুলিশ টিম, এটাই তার মনে হয়েছিল। সে আবার কোয়েম্বাটুরের ওই রিসর্ট থেকে বেরিয়ে পড়েছিল একটা ভাড়ার গাড়ি নিয়ে। 4খানা ব্যাগ তুলে সে যাচ্ছে কোড়াই কানালের দিকে। সেখানে গিয়ে দেখে উইকেন্ড, প্রচুর ভিড়, প্রচুর লোকজন পাহাড়ের উপরে। গাড়িতেই বসে বসে সে ভেবেছিল সে যদি এখান থেকে দুটো বড় বড় ব্যাগ ফেলতে যায়, তাহলে কিন্তু কারো না কারো চোখে অবশ্যই পড়ে যাবে। এটা করা একদম মূর্খামি হবে। সে বলেছিল চলো আবার ফিরিয়ে নিয়ে সেই রিসর্টেই চলো। এবার ট্যাক্সি ড্রাইভার যখন তার গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে সে যে রিসর্ট থেকে এসেছিল সেটাতেই যেতে চাইছিল, তার গাড়ির পাঞ্চার হয়ে যায়। পাঞ্চার হয়ে গেলে গাড়ি থেমে যায়। তো তিনি গাড়ি সারাচ্ছেন, এমন সময় ডক্টর রোমানা বলে যে কত সময় লাগবে। তো সে বলেছিল ম্যাডাম কিভাবে বলতে পারি, বেশি সময়ই তো লাগবে, আপনার সময় নষ্ট হচ্ছে, আপনি এক কাজ করুন, আমি অন্য কোনো গাড়ি ডেকে দিচ্ছি, আপনি তাতে চলে যান। সত্যি সত্যিই পাশ দিয়ে যাচ্ছিল একটা মারুতি ওমনি ভ্যান। তো তাকে ডাকা হয়, তাকে বলা হয় যে এই মহিলা কোয়েম্বাটুরের একটা রিসর্টে যেতে চাইছে, তো তুমি এনাকে নিয়ে যেতে চাও? তো সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছিল। এবার এই গাড়ি থেকে জিনিস নামিয়ে ওই গাড়িতে উঠতে হবে। ট্যাক্সি ড্রাইভার তার হেল্প করার জন্য বড় ব্যাগ দুটোতে হাত দিতে যায়। মহিলা বলে না না, তোমাকে করতে হবে না, সব আমি করে নিচ্ছি। জোর করে ডাক্তার নিজের 4খানা ব্যাগ সেই অমনি গাড়িতে তুলেছিল। তার মধ্যে দুটো ব্যাগ ছিল খুব ভারী, যার মধ্যে মুরলীধরন ছিল। এবার ভদ্রমহিলা গাড়িতে গিয়ে বসেছিলেন। গাড়ি চলছে, কিন্তু ড্রাইভারের একটু অস্বাভাবিক বলে মনে হচ্ছে।
ড্রাইভারের অস্বাভাবিক মনে হওয়ার কারণ হচ্ছে যে সাধারণত এই পর্যন্ত সে যত প্যাসেঞ্জারকে তুলেছে নিজের গাড়িতে, প্যাসেঞ্জার সবসময় চায় যে তাদের ব্যাগ তোলাতে নামানোতে যেন ড্রাইভার হেল্প করে। এক্ষেত্রে প্রথমবার এমন হয়েছিল যে দুটো বড় বড় ভারী ব্যাগ সে তুলতে চাইছিল, কিন্তু প্যাসেঞ্জার তাকে তুলতে দেয়নি, হেল্প নিতে চায়নি। সে একটু সন্দেহের দৃষ্টিতেই কিন্তু মহিলাকে দেখছিল। বড় বড় ব্যাগ আর ব্যাগ সংক্রান্ত অনেক ধরনের ক্রাইমের ঘটনা আমরা দেখে থাকি বিভিন্ন সময়। সেই ব্যাপারগুলো ড্রাইভারের মনে পড়ছিল। এবার ড্রাইভারের মনে হতে শুরু করে যে একটা দুর্গন্ধ বেরোচ্ছে, সঙ্গে একটা পারফিউমের গন্ধ মিলেমিশে একাকার হয়ে একটা অদ্ভুত গন্ধ। গাড়ির ভেতরে যেন একটা দম বন্ধ করা পরিবেশ তৈরি হয়েছে। সেই ভদ্রলোক জিজ্ঞেস করে পেছনের মহিলাকে যে, ম্যাডাম, আপনার ব্যাগে কি আছে? আপনি হাত দিতে দিলেন না, তারপরে এত বাজে একটা পচা গন্ধ বেরোচ্ছে। তো ম্যাডামের মনে হয় যে গরিব লোক এই গাড়ি ড্রাইভার, একে যদি নিজের সাথে মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এ হেল্প করতে পারে। তো তিনি ঠান্ডা মাথায় আস্তে আস্তে বুঝিয়ে সুঝিয়ে সমস্ত ব্যাপারটা নিজের গাড়ির ওই ড্রাইভারকে বলেছিলেন। তিনি বলেছিলেন যে আমার এই হাজবেন্ড খুব অসভ্য ছিল, আমাকে ভীষণ জ্বালাতন করতো, তাই জন্য আমি এই ঘটনা ঘটিয়ে ফেলেছি। তো প্লিজ তুমি আমার সঙ্গ দাও, তোমাকে বড় অঙ্কের টাকা আমি দেব, তুমি যদি চাও অ্যাডভান্সেও দেবো। তো সেই ছেলেটা চালাকি করে বলেছিল যে ঠিক আছে ম্যাডাম, আমি আপনার হেল্প করতে চাই। 3 রাত কিন্তু ঘুমায়নি ডক্টর রোমানা। যখন ড্রাইভারের সাথে কথা বলে তিনি আশ্বস্ত হয়েছিলেন যে ড্রাইভার তার হেল্প করবে টাকার বিনিময়ে, তিনি কিন্তু হঠাৎ করেই তার গাড়ির পেছন সিটে বসেছিলেন, তার চোখটা লেগে গেছিল। তিনি একটু ঘুমিয়ে পড়েছিলেন। তার যখন ঘুম ভাঙে তখন তিনি নিজেকে দেখেছিলেন একটা পুলিশ স্টেশনের বাইরে, আর তার গাড়ির ড্রাইভার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে লোকজনকে তার করা ওই ঘটনা বলে দিচ্ছে। তখন তিনি বুঝতে পেরেছিলেন আর করার কিচ্ছু নেই। পুলিশ টিম আসে, তাকে অ্যারেস্ট করে। পরপর পরপর তিনি সব ঘটনা পুলিশ টিমকে জানিয়েছিলেন। আর এই ঘটনা আমাদের মধ্যে বেশিরভাগ লোকজনের কিন্তু জানা, কারণ সেই সময় এই ঘটনাটা সবাই জেনেছিল। ভদ্রমহিলাকে থানার সামনে থেকেই এসে অ্যারেস্ট করা হয়। তার ব্যাগ দুটো খুলে যখন দেখা যায় যে ড্রাইভার চিৎকার করে যে ব্যাপারটা বলছে সেটা একদম সত্যি। তারপর থেকে লোয়ার কোর্টে তার কেস চলে। 1996 থেকে 2001 পর্যন্ত তিনি জেলেই ছিলেন। তার খুব ভালো বিহেভিয়ার দেখে তাকে তার আবেদনে একটা পেরোল মঞ্জুর করা হয়েছিল। ডক্টর রোমানাকে 25 দিনের জন্য পেরোলে কেরলের ওই কোর্ট থেকে ছাড় দেওয়া হয়েছিল। তবে তিনি নিজের কোনো আত্মীয় স্বজন কারো সাথে কোনো কন্ট্যাক্ট করেননি, দেখাও করেননি। এখন এই পর্যন্ত তিনি কোথায় আছেন, কি তার পরিচয় এখন, বা আদৌ তিনি বেঁচে আছেন কিনা কেউ জানে না। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।